আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইডিয়াল কমার্স এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা করাবো হিসাব বিজ্ঞানের সৃজনশীল। আমরা করব আজকে 3 নম্বর সৃজনশীলটা, যেখানে বলা আছে রফিক ট্রেডার্সের যাবতীয় লেনদেন দুদফা দাখিলা পদ্ধতি মোতাবেক রাখা হয়, হিসাব রাখা হয়। 2022 সালে জুন মাসে তার লেনদেনগুলো 1 তারিখে বলতে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 5 তারিখে বলা হয়েছে যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো 10,000। 8 তারিখে বলা হয়েছে বাকিতে পণ্য ক্রয় 5,000। 15 তারিখে বলা হয়েছে মালিক ব্যক্তিগত গাড়ি চুরি হলো, যার দাম হচ্ছে 1,30,000। 18 তারিখে বলা হলো মনিহারি দ্রব্যাদি ক্রয় 10,000। আর 25 তারিখে বলা হলো চেয়ার ক্রয় হচ্ছে যে 20,000। তার মধ্যে ক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ আমাদের বের করতে। খ নম্বরে বলা হয়েছে লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে, এবং গ নম্বরে বলা হয়েছে এইগুলো টু আল প্লাস ওই প্রমাণ করতে, রাইট? তা আমরা ক্রমান্বয়ে একটা প্রত্যেকটা করার চেষ্টা করব। প্রথমে আমরা করব ক নম্বরে বলা হয়েছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর আম, পরিমাণ নির্ণয় করতে। তো লেনদেন নয় কোনগুলো? যেমন ওয়ার্ডার, যেমন ফরমাইশ দিলে, তারপরে কর্মচারী নিয়োগ করলে, এগুলো হচ্ছে লেনদেন যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন করে না। তো এখানে বলছে যে যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ দেওয়া হয়েছে, যেহেতু ফরমাইশ অর্থাৎ অর্ডার দিচ্ছে 10,000 টাকার পণ্য ক্রয়ে, টাকাও দেয়নি, প্রোডাক্টও পাইনি, দ্যাটস মিন এটা কি হবে না, লেনদেন হবে না। আর এখানে বলা হয়েছে যে মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো, মালিকের ব্যক্তিগত গাড়ি যেটার সাথে ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই, ব্যবসায়িক কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাহলে এটাও কি হবে না, লেনদেন হবে না। আর বাকিগুলো লেনদেন হবে। তাহলে এই দুইটা আমরা কি করব, এই দুইটা আমরা লেনদেন নয় এমন ঘটনাগুলো পরিমাণ নির্ণয় করবো, এই দুইটা নিয়ে। ওকে, তো আমরা করার চেষ্টা করি। তো ক নম্বর সৃজনশীলের জন্য আমাদের ঘর বানাতে হবে বিবরণ টাকা টাকা। আর এখানে তারিখ যেহেতু দেওয়া আছে, তারিখ বিবরণ টাকা টাকা আমাদের ঘর বানাতে হবে। তাহলে আমরা ঘর বানানোর চেষ্টা করি। তো আমাদের এখানে টাইটেলটা লিখতে হবে যে লেনদেন নয় এমন ঘটনাগুলো পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো লেনদেন নয় এমন আম, লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ। মোট পরিমাণ, রাইট? আমাদের ঘরে হবে তারিখ বিবরণ টাকা টাকা। তো লেনদেন হবে না আমাদের 5 তারিখ, যেটা হচ্ছে আমরা 2022 সালে হিসাব করতেছি। জুন 5, জুন 5 তারিখে বলা হয়েছে যে যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান। তাহলে আমরা লিখবো যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান। যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান। যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান 10,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 10,000। তারপর হচ্ছে তারপর দেওয়া আছে জুন 15 মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি। মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি। যেটা হলো 1,30,000। আমাদের আর যেহেতু লেনদেন নয় এমন ঘটনাগুলো নেই, তাহলে এই দুইটা আছে, তাহলে এই দুইটা যোগ করে লিখে দেবো, মোট পরিমাণটা বের করব। তাহলে 1,30,000 এবং 10,000, তাহলে কত হবে? 1,40,000। ওকে, তো আমাদের এর মাধ্যমে আমাদের ক নাম্বারটা শেষ হয়ে গেল। খ নাম্বার আমাদেরকে বলেছে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে। ওকে, তো লেনদেনগুলোর যেগুলো লেনদেন নয় সেগুলো লেখা যাবে না, শুধু যেগুলো লেনদেন শুধু সেগুলোর কারণ এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করবো, রাইট? ওকে, তো এর জন্য আমাদের ঘর বানাতে হবে। আমরা পৃষ্ঠাটা চেঞ্জ করে নিই। এখন হচ্ছে আমাদের খ নাম্বার করতে হবে। তাহলে আমরা লিখব খ। আমরা কি করব? লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে এখানে লিখবো লেনদেন গুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, ওকে ফাইন। তো লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে আমাদের ঘর বানাতে হবে তারিখ
হিসাবের নাম, তারিখ হিসাবের নাম, শ্রেণী, ডেবিট অথবা ক্রেডিট, আর এখানে হলো কারণ, সরি, কারণ। ওকে, তো আমরা ক্রমান্বয়ে একটা একটা লেখার চেষ্টা করব। আমরা 2022 সালে হিসাব করছি। প্রথমে 1 তারিখ দেওয়া আছে। ওকে, প্রথমে দেওয়া আছে জুন 1। ওকে, জুন 1 নম্বরে বলা হয়েছে যে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে আমার নগদান হিসাব কি হবে? নগদ টাকা বাড়বে, নগদান হিসাব হবে আমাদের ডেবিট। আমাদের হবে নগদান হিসাব কি? নগদান হিসাব হবে আমাদের ডেবিট, রাইট? আর কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মূলধন। তাহলে মূলধন হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব কি? ক্রেডিট। মূলধন হিসাব হবে আমাদের ক্রেডিট, রাইট? এখানে নগদান হিসাবে শ্রেণী, নগদান হিসাবটা আমাদের কি? নগদান হিসাব হচ্ছে আমাদের সম্পদ এবং মূলধন হিসাব হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, রাইট? ওকে, তো এখানে আমাদের কারণ লিখতে হবে। তো সম্পদ ডেবিট, সম্পদ ডেবিট মানে কি? সম্পদ বৃদ্ধি, রাইট? সম্পদ ডেবিট মানে হচ্ছে সম্পদ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব ক্রেডিট মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ওকে, তারপর দেওয়া আছে 5 তারিখ লেনদেন নয়, এই জন্য এটা হবে না। 8 তারিখ বলা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করা হলো। 8 তারিখে বলা হয়েছে বাকিতে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। তাহলে আমরা লিখবো জুন 8, বাকিতে পণ্য ক্রয় করা হলে, যদি ক্রয় বলে, পণ্য ক্রয় বলে, তাহলে ক্রয় হিসাব অটোমেটিক কি হয়ে যাবে? সবসময়ের জন্য ক্রয় হিসাব হবে ডেবিট। আর যেহেতু আমরা নগদ টাকা কিনে, নগদ টাকা যদি কিনতাম, তাহলে নগদ হিসাব ক্রেডিট। এখন পাওনাদার ধারে কিনছি, দ্যাটস মিন আমাদের পাওনাদার হবে, অর্থাৎ পাওনাদার বাড়বে, পাওনাদার হিসাব হবে কি? ক্রেডিট। পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে নগদান হিসাব হচ্ছে আমাদের ডেবিট এবং পাওনাদার হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট, রাইট? নগদান হিসাব হচ্ছে আমাদের ব্যয় আর পাওনাদার হচ্ছে আমাদের দায়। সরি, ক্রয় হিসাব হচ্ছে আমাদের ব্যয় এবং পাওনাদার হচ্ছে আমাদের কি? দায়। তো দেখো, ব্যয় যদি ডেবিট হয় তাহলে কি হয়? ব্যয় বৃদ্ধি পায়, রাইট? তাহলে ব্যয় যদি ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। আর দায় যদি ক্রেডিট হয়, দায় যদি ক্রেডিট হয়, দায় কি? বৃদ্ধি, দায় বৃদ্ধি। সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, আর দায় আয় মালিকানা সত্ত্ব হচ্ছে যে হ্রাস পেলে অর্থাৎ বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, রাইট? ওকে, তাহলে এখানে কি হবে? দায় বৃদ্ধি, বিকজ দায় ক্রেডিট হয়েছে। ওকে, আমাদের প্রত্যেকটা হিসাব লেখার পর আমাদের মাঝখানে একটা দাগ দিতে হবে প্রত্যেকটা তারিখে। এটার জন্য আমরা দিয়ে নিই। তারপরে 15 নম্বর হবে না, কারণ 15 নম্বর হচ্ছে যে কি? লেনদেন নয়, রাইট? তারপর আমাদের 18 তারিখ বলতে মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি যেহেতু একটা ব্যয়, তাহলে মণিহারি দ্রব্যাদি ক্রয় করলে কি হবে? মণিহারি যেহেতু একটা ব্যয়, তাহলে মণিহারি হিসাব কি? আমাদের ডেবিট। মণিহারি আমাদের ব্যয় বেড়েছে মণিহারি কেনার মাধ্যমে। মণিহারি হিসাব হচ্ছে আমাদের ডেবিট, যেহেতু নগদ টাকা কিনেছি, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। ওকে, এখানে বলা হয়েছে যে 10,000 টাকা, তাহলে এখানে হচ্ছে আচ্ছা সরি, তাহলে মণিহারি হিসাব আমার কি? ডেবিট, আর নগদান হচ্ছে আমাদের কি? ক্রেডিট। মণিহারি হচ্ছে আমাদের একটা ব্যয় আর নগদ হচ্ছে আমাদের কি? সম্পদ। তো ব্যয় ডেবিট মানে কি? ব্যয় বৃদ্ধি, রাইট? ব্যয় ডেবিট মানে কি? ব্যয় বৃদ্ধি। আর সম্পদ ক্রেডিট মানে সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। ওকে, তারপরে লাস্ট দেওয়া আছে 25 তারিখ বলতে চেয়ার ক্রয়। চেয়ার যেহেতু ক্রয় করে, চেয়ার হচ্ছে একটা আসবাবপত্র। চেয়ার হচ্ছে একটা আসবাবপত্র, তো আসবাবপত্র যদি ক্রয় করি তাহলে আসবাবপত্র ব্যবসায় বাড়বে, ব্যবসায় আসবাবপত্র বাড়বে, রাইট? আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকা কিনেছে, নগদান হিসাব কি? নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। তো আসবাবপত্র হচ্ছে আমাদের সম্পদ, নগদ হচ্ছে আমাদের কি? সম্পদ। তখন সম্পদ হচ্ছে আমাদের একটা ডেবিট হবে আর একটা কি হবে? ক্রেডিট। তাহলে সম্পদ ডেবিট মানে কি? সম্পদ বৃদ্ধি। আর সম্পদ ক্রেডিট মানে সম্পদ হ্রাস, রাইট? ওকে, তো এর মাধ্যমে আমাদের খ নাম্বার শেষ হয়ে গেল। তারপর গ নাম্বার আমাদেরকে বলেছে যে a ইকুয়াল টু l প্লাস ওই প্রমাণ করতে। তো এর জন্য আমরা ঘর বানিয়ে নেব, তো এই জন্য আমরা একটু স্কিপ করি।
আমাদের গ নাম্বারে বলা হয়েছিল যে এ ইকুয়াল টু আল প্লাস ওই প্রমাণ করতে লেনদেনগুলোর মাধ্যমে। তো আমরা ঘর বানিয়েছিলাম। তো এক্ষেত্রে আমাদের সম্পদের আমাদের ঘর বানাতে হবে, রাইট? যে সম্পদ কয়টা আছে, এই জন্য আমাদেরকে একটু লেনদেনগুলো দেখে নিতে হবে। যেহেতু একটা এখানে বলছে নগদ, তার মানে নগদের আমাদের একটা সম্পদ হবে। তারপর এখানে যেহেতু চেয়ার ক্রয় বলেছে, তার মানে আসবাবপত্রের জন্য সম্পদ একটা ঘর হবে। তো আমাদের আগে দেখে নিতে হবে সম্পদ এবং দায়ে কি কি আছে, রাইট? যেহেতু আমাদের এখানে বাকিতে একটা ক্রয় করছিলাম, বাকিতে ক্রয়ের মাধ্যমে এখানে পাওনাদার হবে। সম্পদ আর ক্রয়ের ঘরগুলো আমাদের আগে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে, আদারওয়াইজ আমাদের ঘর করতে আমাদের একটু সমস্যা হবে, রাইট? তো আমরা আগে থেকে বের করে ফেললাম। তো এখানে আমাদের সম্পদ ছিল নগদ এবং আসবাবপত্র। তাহলে আমরা সম্পদের জন্য, নগদ এবং আসবাবপত্রের জন্য একটা একটা ঘর বানিয়ে ফেলবো। তাহলে এখানে লিখবো আমরা সম্পদ, সরি নগদ, আর এখানে লিখবো আসবাবপত্র, আর এখানে লিখবো পাওনাদার, যেহেতু আমাদের দায় একটাই রয়েছে, সেটা হচ্ছে পাওনাদার। আর মালিকানা সত্ত্ব কি হয়, এটা তো আমরা সবাই জানি। মালিকানা সত্ত্ব মূলধন থাকলে যোগ করব, আয় হলে যোগ করব, ব্যয় হলে বাদ দিব, এবং উত্তোলন হলে কি করবো, বাদ দিব, রাইট? এক্ষেত্রে আমরা শুধু মূলধন লিখেছি, শুধু মূলধন এগুলো লিখবো, আর বাকি কি কি হবে সেগুলো এখানে আমরা মন্তব্যতে লিখবো, রাইট? এখানে মন্তব্যতে লিখবো যদি ব্যয় হয়, তাহলে লিখে দিব এটা, বুঝিয়ে দিব যেটা ব্যয় ছিল বা এটা আয় ছিল বা উত্তোলন ছিল, রাইট? ওকে। তো আমরা একটা একটা করার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে এখানে বলা হয়েছে যে 1 তারিখে আমরা কি করছি, 1 তারিখে বলতে জুন 1 তারিখে আমরা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, রাইট? তাহলে 2022 সাল, সেটা হচ্ছে জুন 1। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কি হয়, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদ টাকা বাড়ে, তার মানে এখন নগদ টাকা বাড়বে। এবং যা নিয়ে ব্যবসা শুরু করবো সেটা আমাদের কি হবে, সেটা হবে আমাদের মূলধন, সেটা আমাদের কি, মূলধন, রাইট? ওকে। তারপর 5 তারিখে বলছে যে যন্ত্র, আচ্ছা এটা তো লেনদেন নয়, এটা আসবে না। 8 তারিখে বলছে পণ্য ক্রয় করা হলো বাকিতে। তো পণ্য ক্রয় করলে, প্রথম পণ্য যদি ক্রয় করি তাহলে কি হবে, ক্রয় হিসাব, রাইট? তাহলে ক্রয় হিসাব কি, একটা ব্যয়, ব্যয় করলে মালিকানার সাথে কি হয়, কমে। তাহলে এখানে কত টাকা কমবে, এখানে কমবে যে আমাদের ক্রয় করছে 5,000, তাহলে 5,000 টাকা এখানে থেকে কমবে, রাইট? ওকে। আর ক্রয় করার মাধ্যমে কি হলো, ক্রয় করার মাধ্যমে আমাদের পাওনাদার বাড়লো, যেহেতু আমরা বাকিতে কিনছি, তাহলে আমাদের পাওনাদার বাড়বে 5,000 টাকা। এখানে লিখে দিব যে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা পণ্য ক্রয় করার মাধ্যমে ব্যয় হয়েছে, তাহলে এখানে লিখে দেবো পণ্য ক্রয়। ঠিক আছে। ওকে। এখন আমরা উদ্বৃত্ত নামাবো। এখন আমরা নামাবো হচ্ছে ব্যালেন্স বা উদ্বৃত্ত। ওকে। তো এখন আমরা উদ্বৃত্ত নামাবো, লিখবো উদ্বৃত্ত। তো এখানে ছিল 1 লক্ষ টাকা, তাহলে এখানে লিখবো 1 লক্ষ। আর দায় হচ্ছে আমাদের 5,000, 5,000 লিখবো। আর মূলধন হচ্ছে আমাদের কত, 1 লক্ষ থেকে 5,000 বাদ দিলে আর 95,000 টাকা, রাইট? তো আমাদের প্রমাণ করতে বলতে এই ইকুয়াল টু এল প্লাস ওই, মানে সম্পদ এবং দায়ের অংশটা কি হইতে হবে, যোগ, সমান হইতে হবে, রাইট? তাহলে দায় আর মালিকানা সত্ত্ব 95,000, 5,000 কত, 1 লক্ষ। আর সম্পদেও আমাদের আছে কত, 1 লক্ষ, রাইট? তাহলে আমাদের এটা কি হলো, সমান হলো। তারপরে আমাদের লেনদেন হচ্ছে যে, আচ্ছা এটা এখানে ছিল জুন কত তারিখ যেন, জুন ছিল এটা 8 তারিখ। ওকে। তারপরে আমাদের এখানে 15 তারিখে আমাদের লেনদেন নয়, তারপর হচ্ছে 18 তারিখ, বলছে মণিহারি দ্রব্যাদি ক্রয় করলাম। মণিহারি দ্রব্যাদি ক্রয় করলাম 10,000 টাকা। তাহলে জুন হচ্ছে আমাদের 18 তারিখ, জুন 18। মণিহারি দ্রব্যাদি ক্রয় করার মধ্যে আমাদের কি হয়েছে, আমাদের হয়েছে ব্যয়। তো ব্যয় হলে মালিকানা সত্ত্ব কি হয়, কমে। তাহলে এখানে লিখতে হবে 10,000 টাকা মাইনাস, যেহেতু মালিকানা সত্ত্ব কমে, তাহলে এখানে লিখতে হবে যে মণিহারি ক্রয়, মণিহারি ক্রয়। বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে মণিহারি ক্রয়ের মাধ্যমে ব্যয় হয়েছে, রাইট? আর মণিহারি ক্রয় করার মাধ্যমে 10,000 টাকা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে 10,000 টাকা নগদ টাকা থেকে মাইনাস করবো। এখন আমরা ব্যালেন্স নামাবো, উদ্বৃত্ত নামাবো। তো 1 লক্ষ থেকে যদি 10,000 টাকা চলে যায়, তাহলে আর থাকবে কত, 90,000 টাকা, রাইট? আর এখানে 5,000 টাকা ছিল, যা ছিল তা লিখতে হবে। আর এখানে 95,000 থেকে যদি 10,000 টাকা চলে যায়, তাহলে আর থাকবে কত, 85,000 টাকা। তাহলে দায় এবং মালিকানা সত্ত্বের অংশে 85,000 আর 5,000, 90,000। আর সম্পদের অংশে আছে 90,000। তাহলে দুটো পাশে কি হলো, সমান হলো, তাহলে এখানে দিব সমান। তারপরে আমাদের লাস্টে রয়েছে যে 25 তারিখ, তাহলে আমরা 25 তারিখ লিখবো এখানে, জুন 25। 25 তারিখে বলা হয়েছে, আচ্ছা এখানে উদ্বৃত্ত লিখিনি, উদ্বৃত্ত লিখে ফেলি। তারপর 25 তারিখে বলা যায় চেয়ার ক্রয়। চেয়ার ক্রয়ের মাধ্যমে কি হয়, আসবাবপত্র বাড়ে। চেয়ার হচ্ছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসেবে ডেবিট হবে, তাহলে আসবাবপত্র হবে আমাদের ডেবিট, 20,000 টাকা আসবাবপত্র বাড়বে। আর আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে কি হবে, আমাদের 20,000 টাকা সম্পদ থেকে কমে যাবে, নগদ টাকা কমে যাবে, রাইট? ওকে। এখন আমরা ব্যালেন্স নামাবো। ব্যালেন্স না হলে দেখা যাবে যে এখান থেকে আমরা 20,000 টাকা কমে যাচ্ছে 90,000 থেকে, তাহলে থাকবে কত, 70,000 টাকা। এখানে থাকতে আমাদের 20,000 টাকা,
আসবাবপত্রে। এই পাশে থাকতে আমাদের 5,000 টাকা, যেহেতু প্লাস মাইনাস কিছু হয়নি, যা ছিল তা ব্যালেন্স লিখে দিতে হবে। এখানে হচ্ছে যে আমাদের 85,000 টাকা, 85,000 টাকা। ওকে, নাও 85,000 আর 5,000 কত, 90,000, এবং 20,000 আর 70,000 কত, 90,000 না? তাহলে কি হবে? সমান। এখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে 70,000 আর 20,000 হচ্ছে আমাদের 90,000 টাকা, আর 85,000 আর 5,000 হচ্ছে আমাদের কত, 90,000 টাকা, রাইট? এই দুইটা আমাদের কি করতে হবে? এই সমান প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের অঙ্ক, আমাদের অঙ্ক এটাই চাইছে। তো আমরা লিখবো মোট 90,000, 90,000, রাইট? তো এটা মিলানোর জন্য আমাদের এই অঙ্কটা করতে হয়েছে। তো আমাদের অঙ্কের মূল মূল লক্ষ্য হচ্ছে সম্পদ এবং সম্পদের সাথে দায় এবং মালিকানা সত্ত্বের অ্যামাউন্টটা কি করা, সমান দেখানো, রাইট? তো এতটুকু হচ্ছে আমাদের অঙ্ক। পরবর্তী অন্য একটি ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।